স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। দাবদাহে জ্বলছে বরাক। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বদরপুরে মৃত্যু এক যুবকের। শোকস্তব্য বিবিসিএল চত্বর। ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের শতাধিকারী বাপ্পি কোর প্রাণঘাতী আক্রমণের শিকার। অভিযোগের তীর সুজিত দাস চৌধুরী ও তার বাহিনীর দিকে। মাদক বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য, উদ্ধার গাঁজা। মদ্যপের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মদের দোকান সরানোর দাবি। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ শিলকুড়ি দরমখালির রোডের বাসিন্দাদের। এইবারে বিস্তারিত খবর। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। শোকস্তব্য বিবিসিএল চত্বর। মৃত্যু। প্রচণ্ড তাপপ্রবাহ পিছু ছাড়ছে না বরাকের। রবিবার দাবদাহের প্রখরতা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক যুবক। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার বদরপুরে। জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান বিবিসিএল এর সিকিউরিটি গার্ডের কাজে নিযুক্ত ছিলেন পাথারকান্দির অমর সিনহা নামের এক যুবক। রবিবার প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে যুবক অমর সিনহার। কর্মীর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিবিসিএল চত্বরে। ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের শতাধিকারী বাপ্পি কোর প্রাণঘাতী আক্রমণের শিকার। অভিযোগের তীর সুজিত দাস চৌধুরী ও তার বাহিনীর দিকে। মারপিট। ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের শতাধিকারী সুকান্তকর বাপ্পির উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছে। পুলিশের দায়ের এফআইআর এর মোতাবেক অভিযোগের তীর সুজিত দাস চৌধুরী ও তার বাহিনীর দিকে। এ নিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালো রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারী বাপ্পি কর। এফআইআর এ বাপ্পিবাবু জানিয়েছেন, গতকাল শনিবার 25শে মে রাত 9:30 নাগাদ ন্যাশনাল হাইওয়ে অবস্থিত তার রুবি ওয়াইন শপ বিদেশি মদের দোকানটি বন্ধ করার সময় তার দোকানের এক কর্মচারীর সঙ্গে অপর এক যুবকের কথা হচ্ছিল। ওই যুবকটি তার কর্মচারীর কাছে বাকিতে বিদেশি মদের বোতল দিতে বলে। এরপর ওই কর্মচারী এতে অসম্মতি প্রকাশ করলে ওই যুবকটি তার কাছেও একই দাবি করে বলে জানান বাপ্পি বাবু। বাপ্পির বয়ান মোতাবেক ওই যুবকটি তাকে বলে যে সুজিত দাস চৌধুরী তাকে পাঠিয়েছে বাকিতে একটি বিদেশি মদের বোতল নিয়ে যেতে, কিন্তু তিনি বলেন এখন থেকে আর বাকি দেওয়া যাবে না, কারণ সুজিত দাস চৌধুরীর কাছে 40 থেকে 50 হাজার টাকা বকেয়া রয়েছে। ফলে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাকে। এমত অবস্থায় সুজিত তাকে ফোন করে গালিগালাজ করেন বলেও জানান বাপ্পি এবং তাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন বলেও জানান তিনি। বাপ্পি বলেন, কিছুক্ষণের মধ্যেই সুজিত ও তার 12-14 জনের দল একটি বলেরো গাড়িতে চেপে তার দোকানে হাজির হন এবং সুজিত বাকি মদের বোতল দেওয়ার জন্য আবারও তার উপর চাপ সৃষ্টি করলে তিনি ফের অসম্মতি ব্যক্ত করেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিত ও তার অন্যান্য সহযোগীদের সাথে তাকে মারাত্মকভাবে লাঞ্ছিত করে, ভাঙা বোতল এবং রড দিয়ে আঘাত করে এবং এক সময় তাকে হত্যার চেষ্টা করে বলেও জানান বাপ্পি। এই মুহূর্তে তার শরীরে গুরুতর আঘাত রয়েছে। এরপরও সুজিত বাহিনী তাণ্ডব চালায় এবং নগদ অর্থ ও একটি সোনার চেইনও নিয়ে যায় বলে জানান বাপ্পি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সুরঞ্জিত দাস চৌধুরী ওরফে সুজিত, জয়ন্ত চক্রবর্তী, রাহুল পাল, নিতাই দাস, সুশান্ত রায়, পীযূষ পাল, শিবু দাস সহ অন্যান্যরা। এদিকে বাপ্পি আরও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে। তিনি বলেন, ভিডিও ফুটেজে সুজিতদের গুন্ডাগিরির প্রমাণ রয়েছে। বাপ্পির মতে সুজিত প্রতিটি মুহূর্তে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সমাজের দোহাই দিয়ে নিজের স্বার্থ কুক্ষিগত করতে চায়। সুশান্ত রায় মনে হয় ছেলেটা কইছে বাপি সুজিত দায় পাঠাইছে একটা বোতল দেওয়ার লাগিয়া, পয়সা পরে দিব। আমি কইলাম এরকম তো হয় না, পয়সা পরে দিব। এর আগেও হে জিনিসপত্র নিয়ে গেছে, আজ পর্যন্ত সে একটা টাকাও দিছে না। সুজিত দাস চৌধুরী হে আমার ফোনও করছে, ফোন করিয়া কইছে বাপিদা তুমি একটা জিনিস দিয়া দাও, তার হাতে পয়সা পরে দিয়া দিব। আমি বলছি ভাই এরকম ডেলি হয় না, আমরা সরকারের ট্যাক্স দিয়া বহুত কষ্ট করিয়া মাল আনি। হ্যাঁ, আমরা সরকারের এমনিও আমরা উপরে প্রেশারে রাখছে, রেভিনিউয়ের ব্যাপার আছে, আর আমরারও মার্জিন এখন কমে যেতে গিয়া। তো এই অবস্থায় আমরা
কিভাবে তোমরা মাল দিতাম, আমার পক্ষে মাল দেওয়া সম্ভব হইতো না। এর আগেও হে প্রচুর টাকার বাকি খাইছে নিছে, কিন্তু কোনোদিনই হে পয়সা দিছে না। একটা জিনিস আপনারা জানেন, দিনের পর দিন যদি বাকি দিই, তা আমি দেখুন আমার দোকানের এত টাকা খরচা পাস গেলে এইসব টাকা পয়সা আমি কই থেকে বাইর করিয়া দেব। স্টাফের বেতন আছে, অফিসের আমার নিজস্ব খরচ আছে। তখন সে আমার খুব গালাগালি দিছে ফোনের মধ্যে। আমি কইছি যে আমি পারতাম না, কই আমি ফোন রাখি দিচ্ছি। তারপরে সে আমারে আরেকবার ফোন করছে আমার মোবাইলে ফোন করিয়া হে যা তা গালাগালি দিয়া কথাবার্তা কইছে। তো আমারা কইছে তুই কই আছিস? আমি কইছি যে আমি তো আমার দোকানেই আছি, আমরা আইরাম, থাকিস তুই। আমি বারান্দার মধ্যেও দাঁড়ানি আসলাম। হঠাৎ সুজিত দাস চৌধুরী তার বোলেরো গাড়ির থেকে নামিয়া হে এবং পীযুষ পাল, রঞ্জিত দাস চৌধুরী আইয়াই আমার সঙ্গে কোনো কথাবার্তা না কইয়া আমার বারান্দার থেকে টানিয়া নামাইয়া মাটিত ফালাইবার পরে এখানে বিভিন্ন তার গাড়ির মধ্যে যেসব মানুষগুলো আছিল তারা বিভিন্নভাবে আমরা আক্রমণ করছে, মাটিত ফালাইয়া খুব মাইট দিছে। পাশের দোকান থেকে থামস আপ, স্প্রাইটের বোতল এগুলো আনিয়া মাথার মধ্যে বাড়ি মাথায় স্টিচও আছে, আশা করি আপনারা দেখছেন। এগুলো করতে করতে আমি কোনো রকম তারার হাত থেকে নিষ্কৃতি লইছি। 12 থেকে 14 জন মানুষ আছিল, যারা আইডেন্টিফাই করছি। এর মধ্যে আছিল রাহুল, পীযুষ আছিল, সুশান্ত রায়, যে নিতাই আছিল, নিতাই টেন্ট হাউস চালায় আশ্রম রুটে, জয়ন্ত চক্রবর্তী। ভিডিও ফুটেজ আছে, এই ভিডিও ফুটেজের মধ্যে পরিষ্কার দেখা গেছে আরও কিছু মানুষ আছিল। করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য, উদ্ধার গাঁজা। ফের বৃহৎ পরিমাণে গাঁজা উদ্ধার করলো করিমগঞ্জ পুলিশ। গত রাত নাকা চেকিং করতে গিয়ে অসম ত্রিপুরা সীমান্ত সংযোগকারী চুরাইবাড়ি পুলে দাঁড়িয়ে থাকা BR02AA8561 নম্বরের একটি ট্রাক থেকে গাঁজা উদ্ধার করেছে করিমগঞ্জ পুলিশ। সীমান্তে নিয়োজিত পুলিশের নাকের ডগারে বহিরাজ্যের ট্রাকটি ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে কিভাবে চেকপোস্ট অতিক্রম করেছে সেটা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার জনগণ। প্রশাসনের চোখে ধুলো দিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে কোটি কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি সরকার সহ স্থানীয় প্রশাসনের নজরে এনে অসামাজিক কার্যকলাপ রোধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার সচেতন মহল। মদ্যপদের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর দাবি। শিলচর আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে রবিবার স্থানীয় কীর্তনের মাঠে স্থানীয়দের সঙ্গে নিয়ে এক বিশাল সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে শনিবার রাতে এলাকায় সংঘটিত হওয়া ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার মহিলা ও যুবতীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর জোরালো দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান, শনিবার রাতে রুবি ওয়াইন শপের সামনে এক মহিলাকে উদ্দেশ্য করে কিছু মদ্যপ যুবক কুমন্তব্য করেন। মহিলা বিষয়টি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নজরে আনলে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী রুবি ওয়াইন শপে গিয়ে ঘটনা জানতে চাইলে ওয়াইন শপের মালিক বাপ্পি কর সহ মদ্যপ অবস্থায় থাকা যুবকরা চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া মনীষা দাসও পাল্টা মামলা দায়ের করেছেন রুবি ওয়াইন শপের বিরুদ্ধে। নাগরিক সভায় স্থানীয়রা আরও জানান, রুবি ওয়াইন শপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে ওঠায় গোটা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। রুবি ওয়াইন শপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সভায় সজল দাস, বিমলেন্দু রায়, সুজিত দাস চৌধুরী ও নিশিকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যদি এরকম কোনো সিসিটিভি ফুটেজও থাকে যে আমার মানুষ বা আমার পাবলিক তো মদ কিনাত হাজার হাজার যায়, আমি যদি মদ কিনাত গিয়া থাকি কোনো ফুটেজও থাকে, আমি আমার রাজনৈতিক জীবন এবং যা আছে কইন তারে আমি সমঝাই দেব। এবং এই এলাকাতে আমি মদ কিনাত যদি যাই, আমি গেছি, আমার বিচার লইয়া যাওয়ার অধিকার কি আমার নাই? আমি একটা সমাজের প্রেসিডেন্ট, আমার মেয়ে আক্রান্ত হইব আর আমার ভাই বোনরা আক্রান্ত হইব, আমি গিয়া তারে জিগানের অধিকার কি আমার নাই? যদি আমি আমার রাইট জিগানিত গিয়া যদি কয় আমি মদ কিনাত গেছি, হে যদি কোনো সিসিটিভি ফুটেজও দেখাইতে পারে যে সুজিত দাস চৌধুরী এখানে মদ কিনাত গেছে বা কোনো ঝগড়াঝাটিত আছে, যদি দেখাইতে পারে তারা আমার কইন যা লাগে তার ভর্তুকি আমি দিব। আমি অন ক্যামেরাত কইতেছি।
আর যদি আমার মহিলার আক্রান্ত করিয়া থাকে, হ্যাঁ যদি কোনো ইয়ে থাকে, আমার মহিলার আক্রান্ত আমরা প্রমাণ করাইতে পারি, হ্যাঁ কিতা করতে, হ্যাঁ যাতে ওয়াইন শপ চান না করলে। আমরা প্রশাসনের এই করতে কইতেছি, আবার আপনারা তোতে মিডিয়ার তোতে কইতেছি ডিসি স্যার এসপি স্যারের জন্য এই পরিস্থিতির থেকে আমরা মুক্তি দেওয়া হয়। আমরা আর কত এই পরিস্থিতি থাকতাম। আজকে ভারতবর্ষ কোন জায়গায় পড়ছে আর আমরা কোন জায়গায় রয়েছি এখনো। এই সন্ধ্যার পরে আপনারা দেখবেন, আপনারা যেই জানি কেন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়, কোনো মানুষ চলার মতো অবস্থা নাই। আমরা ডিসি মহোদয় এবং আমরা আবেদনী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে অনুরোধ করবো ইমিডিয়েট যাতে এই ওয়াইন শপটা এখান থেকে সরাইয়া নেওয়া হয়। যে জায়গা কমার্শিয়াল এরিয়া আছে এগুলা নিয়ে আমরা জনবসতি এলাকা আমরা এরিয়ার থেকে জানো, এটার থেকে আমরা মুক্তি পাই। যেহেতু এখানে আমরা একটা পাড়ার মধ্যে একটা ওয়াইন শপ হয় না, আমরা বাইট করছি এবং আমরা যতটুকু জানি লাগাবাড়ির একটা নব জেশন লাগে, এই নব জেশনটা জাল সাইন করিয়া নিছে। যার বাড়ি আমরা চণ্ডীদাস এখানে বহুত আছে, তার লাগাবাড়ি তার সইটা জাল করিয়া নিয়ে এখানে ওয়াইন শপ করছে। আসলে একটা প্রতারক মানুষই। রাত্রি 9টা 10টা পর্যন্ত এখানে প্রচুর 60-70টা বাইক থাকে। কোথা থেকে বা কারা আসে আমি ডিসি মধ্যে এটা বলেছি। আমি পুলিশকে আমি বলিনি, ডিসি কাছে বলেছি, যেহেতু ডিসি হচ্ছেন আমাদের জেলা প্রশাসন, তিনি হচ্ছে হেড। সেটা আমরা আমি দুবার গেছি জেলা, একবার বলছি এবার 17 ইয়েতে গেছিলাম, 17 আগস্টে দেওয়া হয়েছে, তারপরে জুন মাসে আবার 2023 মাসে জুনে আমি গিয়েছি। নেওয়া হয়নি, এখন বাস্তবতে আছে এবং এলাকার যারা জনগণ সবাই আমার কাছে গিয়েছিল এটা নিয়ে, এবং জনগণ থেকে এটা একটা স্টেশন দেওয়া হয়েছে, তাকে রিমুভ করা। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমার্ট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমার্ট। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমলজ্যোতি দেব শিকদার, অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে। এছাড়াও শিলচর ভাওয়েল পয়েন্টে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস। এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমার্ট, রাঙ্গেরখাড়ি, কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ জানালেন শিলকুড়ি দরমখাল রোডের বাসিন্দারা। দিনের পর দিন বেহাল হয়ে পড়ছে পথ চলাচলের একমাত্র রাস্তা। কষ্টের শেষ নেই জনগণের। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে উঠলেন শিলকুড়ি দরমখাল রোডের বাসিন্দারা। এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দরমখাল শিলকুড়ি নবনির্মিত রাস্তার উপর দিয়ে বিগত 2 মাস ধরে বড় বড় ট্রিপার গাড়ি মাটি নিয়ে চলাচল করছে। এতে আমাদের দরমখালের রাস্তা বেহাল হয়ে পড়েছে। বারবার দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীকে চিকিৎসা করানোর জন্য ওই রাস্তা দিয়ে নেওয়া অসম্ভব হয়ে গেছে। এছাড়া রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়ার কারণে জলের পাইপলাইন ফেটে রাস্তা দিয়ে জল ভেসে যায়, কিন্তু খাওয়ার জল পাওয়া যায় না। এ বিষয়ে বারবার অভিযোগ জানানোর পরও রাস্তা মেরামতের জন্য উদ্যোগী হয়নি কিছু অসাধু মাটি ব্যবসায়ী। তাই এই পথ অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন বলে জানান। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। এই রাস্তার মধ্যে প্রায় 10,000-এর মতন পরিবার আছেন। আর এই রাস্তার মধ্যে আপনার পিডব্লিউডির কাজ আগে করা হয়েছিল, এরপরে রিপেয়ারিং এর কাজ আইছে। তখন কি হয়েছে, রিপেয়ারিং তো তারা থুরাথুরি করিয়া এরপরে মেরামতি যখন থুরাথুরি করছে, এরপরে দেখা যায় যে তারা বাগানের ম্যানেজার না কে তারা জমিন বিক্রি করে নিয়েছে। এখন জমিন বিক্রি করার কারণে তারা সারা দিন রাত মাটি টানে। প্রায় 40-50টা টিপার দিয়া
সারা রাত মাটি টানা হয়। এরপরে রাস্তার অবস্থা এমন খারাপ হয়েছে যে কেউই মানে যারা বালু মাফিয়া মাটি মাফিয়া আছে, এরপরে যারা গভর্নমেন্টের মানুষও আবার এখান থেকে মাটি নেয়, এরপরে তারা অবজেকশন করা হয়েছে, তারা তো কোনো অবজেকশনের কোনো জবাবই দেয় না। গত 2 মাস ধরে বড় বড় 12 চাকা টিপার সারা রাত্রে টিপারে মাটি নেওয়া যায়, আর এই কারণে রাস্তার অবস্থা অনেকই খারাপ হয়েছে। জলের যেগুলো পাইপ আছে আমরা মানে জলের অত অসুবিধা, এখানে পিএইচি বানানি হয়েছে, পিএইচির পাইপ তো ডেইলি ফাটি যায়, আর এটাও মানে ডেইলির পক্ষে এখন আমরা জলের হ্যাঁ রাস্তা আজকে যদি কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে থাকি 2-4 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ডিসিশন না নেওয়া হইব আমরা রাস্তা বন্ধ রাখবো। আর যেটা এখানে মাফিয়া তারা পুরা বালু দিয়া গাড়ি উড়ি টানাইয়া পুরো রাস্তাটা ভঙ্গ করে দিছ। ফের অস্ত্রধারী দলের হাতে অপহরণ হলো লক্ষ্মীপুর পেট্রোল পাম্পের 2 কর্মী। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা। কাছাড় জেলা লক্ষ্মীপুরে ফের অপহরণ কাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। গতরাতে বিন্নাকান্দি পেট্রোল পাম্পের 2 কর্মীকে অপহরণ করল অস্ত্রধারী দলটি। পরে সোনাবাড়ি ঘাট বাইপাস থেকে উদ্ধার করা হয় দুজনকেই দুর্বৃত্তরা ব্যাপক মারধর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য 6 জনের অস্ত্রধারী দুর্বৃত্তের দলটি বিন্নাকান্দি ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে প্রবেশ করে চৌকিদার অজিত আলী সহ অন্য আরেকজনকে অস্ত্র দেখে অপহরণ করে নিয়ে যায়। 4 চক্র বাহনে তুলে 2 জন কর্মীকে অপহরণ করে অস্ত্রধারী দলটি। এর আগে পাম্পের ভিতরে প্রবেশ করে টাকা দাবি করে তছনছ চালায় দুর্বৃত্তরা। পাম্পে টাকা না পেয়ে 2 জন কর্মীকে অপহরণ করে নিয়ে যায় তারা। রবিবার সকালে সোনাবাড়ি ঘাট বাইপাসে 2 জনকে ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এলাকায় পৌঁছে অজিত ও বিশালকে উদ্ধার করেছে। এদিকে সমগ্র ঘটনাকে নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। প্রকৃতভাবে এটা অপহরণ কাণ্ড না অন্য কিছু, বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অপহৃত 2 কর্মীকে উদ্ধারের পর সঙ্গে নিয়ে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। আমি রাত্রে ডিউটিতে গিয়েছি আসলাম পেট্রোল পাম্প থেকে কর্মদিয়াল খোঁজ বিনাকান্দি ঘাট। আচ্ছা, এটা থেকে আমি আইতে আসলাম। তো রাত্রে 10:10 এরকম হইব সময় আমাদের রাস্তার মধ্যে কার গাড়ি একটা এসে 2 জন ব্যক্তি আমার করছে, হামলা করছে আমার উপরে। টিপায়া গাড়ির ডিক্কির মধ্যে দাঁড়িয়ে দিছে। গাড়ির ডিক্কির মধ্যে দাঁড়িয়ে এটা 6 জন আসলো, মুখ বান্ধা আছে, চাকু আসলো, বন্দুক আসলো, লোহার পাইপ আসলো। আচ্ছা, মারামারি করছেন তোমার বেজান গাড়ির ভিতরে? গাড়ির ভিতরে বেজান মারছে। কই লইয়া গেছেন তোমার এখান থেকে? আমারে লইয়া ওইখান থেকে উঠায় প্রথম লইয়া গেল বাসকান্দি সাইড থেকে। আচ্ছা, এদিক থেকে আবার ঘুরাই আনলো। আনবার পরে আবার আনিয়া পাম্পও ঢুকাইলো। পাম্পও ঢুকাইয়া পাম্পও ঢুকাইয়া জিগাইলো চৌকিদার যে তেল আসেনি, তো চৌকিদার বললো নাই, বন্ধ হয়ে গেছে। তো তারা আবার ঘুরে আই গেল। আবার পরে তারা সুজাল তারা লয়া গেল আবার তোমার কুটিকালো দিয়ে। তো ওইদিকে লোয়ার পরে ওদিক দিয়া তারপরে সিধা লয়া গেল তোমার তারা কর যে কাইজল যাবে, কাইজল রোড লয়া গেছে। ওইখানে আরো একটা কার আসলো। তো এখানে এই কারে যদি লয়া যায় তো মানুষের সব করবো, বারেবার যদি এদিকে লয়া যায় তো চলো ওখানে এই কারগুলো রাখিয়া ওই কারগুলো অ্যাটাক করবো। তো একটা তোমার কাইজল মিজু বেটি একটা আসলো, একটা বেটা। তো মিজু বেটি তার বেটা এগুলো অ্যাটাক করে তারা কিডন্যাপ করে লাগে, তার গাড়ি সব লয়ে লাগে। তারপরে তারারও অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে গাড়ি সাদা গাড়িটা একজন লয়ে গেল, সাদা কারটা ব্ল্যাক কারটা তারা টিমের আরেকজন আইলো। তারপর আমার সাদা কার থেকে বাইর করে ব্ল্যাক কারে ঢুকে গেল। আর তারা সব লয়া এখানে আরো 2 জন ব্যক্তি আসলো, তারা আইজলের মিজু মানে মার আসলো। আচ্ছা, তো তাদের উঠাইলো, তাদের উপরে ফোন পে থেকে টাকা লইলাম। লওয়ার পরে ছেলের হাত কাটি দিল। তো তারারও হেরাও আসলো। হ্যাঁ, আবার পাম্পে ঢুকছে। চৌকিদারে ধুইয়া টানিয়া নিয়ে বাইর করে শাটার উপরে খুলিয়া পয়সা টুকাইয়া পাইল না। চৌকিদার হাত কাটি দিল। হাত কাটার পরে আবার লয়া গেল। লওয়া যাওয়ার পরে আমরা রাস্তা নিয়ে আমার এক জায়গায় ফেলাই দিল, তারা এক জায়গা করল। মানুষ রাস্তার মধ্যে আসলো বয়া, তারা দাদা আমার এরকম বান্ধিয়া হাঁটু বান্ধিয়া রাখছে। মানুষটা আমার হাঁটু খোলার পরে জল দিল, তারা ঘরে গেলো, কুয়ার মধ্যে জল দিল। জল দেওয়ার পরে পেলো আরও কিছু খাইবাই, রাস্তার মধ্যে নিয়ে বয়াইলো। কে আসলো মানে এরকম দিয়াতে কিরকম হইলো কিরকম না। তো পেলে আমার লগে আরেকজন আছে, হেও ওইদিকে তারা কোন দিকে ফেলাইছে। ওইখানে যারা পাইছিলাম না, তারা কারণ দাদা একটু মোবাইলটা দেও না, তোমার ফোন করে তোমার ঘরে জানাইনি। তো ফোন করে মারে ফোন করলাম। মারে ফোন করবার পরে তো মা আমরা এখানে জিপি প্রেসিডেন্ট
মহেন্দ্র দাসকে কইলো, তো মহেন্দ্র দাস গেল এয়ারপোর্টে, আমরা এখান থেকে পিক আপ করে গেল। আমরা যে তোমার বাইপাস, যে মেডিকেল বাইপাস, হ্যাঁ এইখানে এখান থেকে তোমরা দুজনই এখান থেকে কেন তোমার ওইখানে আছে? ওইখানে তোমার মারছে কিতা দিয়ে, কিতা কিতা মারছে? আমার মারছে বস্কিন দিয়া মারছে, থাপ্পড় মারছে, ডিমান্ড করছে, পাইপ দিয়া মারছে, তারপরে চাকু দিয়া উল্টায় আমরা মারে, প্লেট খায়া হাতের মধ্যে দাবার। ও এরপরে তোমার জিবি প্রেসিডেন্টে গিয়ে আনছে এখান থেকে দুজন রে। তারা খালি টাকা কই আছে, তোমার পাম্পের টাকা কই আছে, কই রাখছে, এটা তো আমরা জানি না, আমরা তো স্টাফ আছি, এটা তো আমরা জানি না। কায়স্থগ্রামে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অল্টো, প্রাণে বাঁচলেন চালক সহ 3 যাত্রী। রবিবার সকালে করিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কা দুর্ঘটনাগ্রস্ত হলো একটি অল্টো কার। এতে বরাত জোরে চালক সহ রক্ষা পান 3 যাত্রী। এদিন স্থানীয় দুয়ারিবাগ এলাকার রেলগেট না থাকা রেলওয়ে ক্রসিং দিয়ে AS10A1511 নম্বরের অল্টো কার রেলপথ পার করতে গিয়ে গাড়িটি রেলের ট্র্যাকে ফেঁসে যায়। এতে গাড়ির যাত্রীরা সম্মুখে ভয়ঙ্কর বিপদ দেখে কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে অন্যত্র আশ্রয় নেন। ততক্ষণে ত্রিপুরাগামী মালবাহী ট্রেনটি অল্টো কারকে ধাক্কা মেরে প্রায় 200 মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অল্টো গাড়িটির বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর প্রায় আধ ঘন্টা সময় ধরে উক্ত রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে এই কাণ্ডে তদন্তে নামে রেল পুলিশ। এদিকে দুর্ঘটনার জন্য স্থানীয় জনগণ দুয়ারিবাগ এলাকায় রেলগেট না থাকাকে দায়ী করেন। উধারবন্দের রাসায়নিক সার চোরাই কারবারিরা জনগণের হাতে আটক 2। উধারবন্দে জনগণের হাতে আটক 2 রাসায়নিক সার চোরাই কারবারিরা। তারা হলো শিলচর উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের বাসিন্দা হারু দাস ও উধারবন্দ কান্দিগ্রামের বাসিন্দা রিঙ্কু ধর। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল 9টা 30 মিনিটে উধারবন্দ বিধানসভার লার্সিং জিপির ঝাপিরবন্দ প্রথম খণ্ড এলাকার রাজেশ রাজবংশীর বাড়িতে 4 জনের একটি দল কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করার জন্য আসে। এ নিয়ে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন রোহিত সিং। মামলার ভিত্তিতে জানা যায় 4 জনের একটি দল আসে রাজবংশীর বাড়িতে। তারা কিষাণ ক্রেডিট কার্ড করিয়ে দেওয়ার জন্য। ওদের সঙ্গে ছিল POS মেশিন। টাকা নেওয়ার পর মেশিন থেকে একটি রিসিটও বের হয়। ওই রিসিট ওরা নিজেদের প্যাকেটে ঢোকাতে গিয়ে গ্রামবাসীদের সন্দেহ জাগে। এরপর গ্রামবাসীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ওরা সদুত্তর দিতে পারেনি। ওই সময় এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এদিকে বিশৃঙ্খল পরিবেশকে কাজে লাগিয়ে 4 জনের দল থেকে 2 জন পালাতে সক্ষম হয়। বাকি 2 জনকে POS মেশিন সহ আটক করে উধারবন্দ পুলিশকে সমঝে দেওয়া হয়। প্যাকেটে নেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসি যে এই রিসিপ্টটা তো মানুষে যে করছে হে পাইতো, এই রিসিপ্টটা তোমরা নিলাই গিয়া, রিসিপ্টটা কিতা রিসিপ্ট আমার একটু দাও, আমি একটু দেখি। তাই আমার কই না, এই রিসিপ্টটা তুমি দেখিয়ে বুঝতে না, আমি তো দেখি, আমি একটু বুঝার চেষ্টা করি বুঝতে পারি কি না, এটা তো পরের কথা। রিসিপ্টটা নিয়ে দেখি যে এখার মধ্যে লেখা আছে সেল রিসিপ্ট, এটা ইউরিয়া সার সেল লেখা আছে, কেউ 40 কেজি, কেউ 30 কেজি, কেউ 45 কেজি, এইভাবে লেখিয়া দেওয়া। তারপরে আমরা তারা প্রশ্ন করলাম যে এটা তুমি কইছো কিষাণ ক্রেডিট কার্ড করবা, আর আজকে দেখি আওয়ার পরে তোমরা মানুষের কাছে সেল করবে ইউরিয়া সার। তারপরে আমরা সন্দেহ হয়েছে যে এটা ওই ইউরিয়া সার চক্রের মনে হয় কোনো এরা। এরপরে আমরা এরা 4 জন আসি, 2 জন আমরা ধরছি আর 2 জন তারা ভাই গেছে। শিলচরে উদযাপিত হলো আন্তর্জাতিক ধামাইল দিবস। শিলচরে উদযাপিত হলো আন্তর্জাতিক ধামাইল দিবস। এদিন শহরের ক্লাব রোড স্থিত অভিজাত হোটেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাক বাহার, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবিদ রাজা চৌধুরী, সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, শিল্পী ও সংগঠক বীণাপানি নাথ প্রমুখ। পরে ধামাইল দিবস উদযাপনের তাৎপর্য নিয়ে তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। ধামাইলকে সরকারি স্বীকৃতি প্রদানের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে ধামাইল দিবসের প্রস্তাব পাঠ করা হয়। উল্লেখ্য, এদিন সংস্থার তরফে ধামাইল নৃত্যশিল্পী বীণাপানি নাথ, মনোরঞ্জন মালাকার, অরিন্দম ভট্টাচার্য, বাসুদেব ভট্টাচার্য, নিখিল পাল প্রমুখদের সম্মাননা জানানো হয়। সভা সঞ্চালনা করেন পঞ্চতপা চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুপ্রদীপ দত্ত রায়। ধামাইলকে আন্তর্জাতিক এটা যেটা হেরিটেজ, ট্র্যাডিশনাল হেরিটেজ হিসাবে সম্মান দেওয়ার জন্য, যেটা ট্র্যাডিশনাল নাচ হিসাবে সম্মান দেওয়ার জন্য ইউনেস্কোতে ইতিমধ্যে কাগজ প্রেরণের সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ হয়েছে, যেটার সহসভাপতি আমি। আর
ধামাই দিবসকে আন্তর্জাতিক ধামাই দিবস পালনের জন্য যে কোনো একটা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য অনেকগুলো ডকুমেন্টস অনেক সাবমিট করতে হয়। এই যে বছরের যে অনুষ্ঠানটা হলো, আমি আমার দুটা মোবাইল কিন্তু আজকে ভিডিও করছি, কোনো কারণে যদি একটা মিস হয়ে যায়, যে এই ডকুমেন্টসগুলো আমরা নেব, আমরা অডিও ভিডিও বিভিন্ন নিউজ পেপার নিয়ে আমি মনে করি এখনই উপযুক্ত সময় হয়নি দাবি করার। আজকে যেভাবে হচ্ছে হয়তো আগামী বছর আরো বড় পরিসর হবে সারা বিশ্বব্যাপী। আপনাদেরকে জানিয়ে দিই, কানাডার মন্ট্রিলে ছোট্ট করে ধামাই দিবস পালন হচ্ছে, আমেরিকার নিউ ইয়র্কে, মিশিগানে ছোট্ট করে ধামাই দিবস পালন হচ্ছে, লন্ডনে ধামাই দিবস পালন হচ্ছে, এবং আমাদের যে প্রিয় কলকাতার জোহার ব্যান্ড আছে ধামাই দিবস নিয়ে একটা গান আপলোড করবে, আমি তো জানি। উৎসবে বাংলাদেশ থেকে আগত মুস্তাক বাহার ওরা প্রস্তাব রেখেছিলেন যে 26শে মে রাধারমণ দত্তের জন্মদিন, আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করছি এই দিনটিকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা ভারতের একটা অঙ্গরাজ্য যেখানে এই ধামাই সংস্কৃতি প্রচলিত, যদি একে সমর্থন জানান তাহলে আমাদের দাবি যোগদান হবে। সেই সময় আমি উপস্থিত ছিলাম এবং সেটাকে সমর্থন জানিয়েছিলাম, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই করতালির মাধ্যমে এই দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতরাং এই দিনটি আজ পালিত হচ্ছে, আমি জড়িত আছি, সেই জন্য না এসে আমি পারিনি। তো যাই হোক, এখানে অনেক বক্তা বক্তব্য রেখেছেন ধামাইয়ের উৎস সম্পর্কে। আমরাও ছোটবেলায় এই ধামাই শুনে শুনে বড় হয়েছি। দক্ষিণ কৃষ্ণপুরে ট্যাঙ্কার বলেনো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 3। দক্ষিণ কৃষ্ণপুরের বাইপাস পয়েন্ট এলাকায় একটি অয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বলেনো গাড়ির। এতে বলেনো গাড়ির চালক সহ আরও 2 জন যাত্রী আহত হন। 3 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাগ্রস্ত যান দুটি নিজেদের হেফাজতে নেয় ট্রাফিক পুলিশ। শ্যামাচরণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো মাতৃভূমি। দক্ষিণ ধলাইয়ের শ্যামাচরণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো ধলাইয়ের সামাজিক সংস্থা মাতৃভূমি। রবিবার মাতৃভূমির কর্মকর্তারা শ্যামাচরণপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের খোঁজ নেন। পরে কিছুটা অর্থ সহায়তা করেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস জানান, সংস্থার সাধ্যমতো কিছুটা অর্থ সহায়তা করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সরকারি অর্থ সহায়তা পায় এর জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে আলাপও করেছেন। উল্লেখ্য, শনিবার বিকেল 5টা নাগাদ দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির শ্যামাচরণপুরে আগুন লেগে 2টি বাসগৃহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 2টি বাসগৃহ সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি আরেকটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝাড়ু থেকে শুরু করে ঘরের যে সমস্ত আসবাবপত্র ছিল সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই 3টি পরিবার আজকের দিনে এই অগ্নিসংযোগের ফলে সর্বহারা। আমি এখানে উপস্থিত হয়ে আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সঙ্গে আমি এখান থেকে টেলিফোনে যোগাযোগ করেছি। একটি পরিবার অলরেডি ওনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ একটা নির্মাণ করেছেন, আর বাকি 2 জনের নামও এই জামালপুর জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় রয়েছে। বাকি 2 জনের ঘর যাতে ইতিমধ্যে মঞ্জুর করা হয় এবং এই ঘরটা যাতে সরকারের পক্ষ থেকে নির্মাণ করে দেওয়া হয়, তার জন্য আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনি নির্দেশ দিয়েছেন এবং উনিও জেলা শাসক বিডিওর সঙ্গে ব্যাপারে আলোচনা করবেন এবং এখানে আমাদের প্রাক্তন এপি সদস্যকেও দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সেক্রেটারির সঙ্গে আলাপ করে সেই কাজটা তাড়াতাড়ি উনি করতে পারেন। আমরা শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। দাবদাহে জ্বলছে বরাক, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বদরপুরে মৃত্যু এক যুবকের। শোকস্তব্য বিবিসিএল চত্বর।
ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের শতাধিকারী বাপ্পি কোর প্রাণঘাতী আক্রমণের শিকার। অভিযোগের তীর সুজিত দাস চৌধুরী ও তার বাহিনীর দিকে। মাদক বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশের বৃহৎ সাফল্য, উদ্ধার গাঁজা। মদ্যপের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মদের দোকান সরানোর দাবি। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ শিলকুড়ি দরমখালির রোডের বাসিন্দাদের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।